হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্টের রায় মার্টিন 2026 কোশ্চেন ব্যাংকের যে 8 নম্বর স্কুল আছে অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। তোমরা প্রথমেই দেখে নাও যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে। একেতে দেখো মহাকাশ স্টেশন থাকে, অ্যান্সার হবে অপশান সি এক্সোস্ফিয়ার। 2 নম্বরে দেখো বায়ুর চাপ মাপা হয়, অপশান এ হবে সঠিক অ্যান্সার ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে। 3 নম্বরে দেখো পরিচলন সৃষ্টি হয় কোথায়, অপশান বি হবে গুরুমণ্ডলে। 4 নম্বর কোশ্চেন দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কি হয়, অপশান বি হবে রাইট অ্যান্সার কমতে থাকে। 5 নম্বরে তুলো চাষ ভালো হয় কোন মাটিতে, অপশান এ হবে রাইট অ্যান্সার কালো মাটিতে। 6 নম্বরে দেখো পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে যে ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে কি বলে, অপশান সি হবে রাইট অ্যান্সার আঁধি বলে। 7 নম্বর জল্লাপাড়া হলো ভারতের একটি ড্যাশ উদ্যান বা অপশান দেওয়া আছে, দেখো অপশান এ হবে সঠিক উত্তর জাতীয় উদ্যান। 8 নম্বর কোশ্চেন দেখো ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন সময়, অপশান সি অর্থাৎ শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। লাল মাটিতে অপশান সি হবে সঠিক উত্তর লোহার পরিমাণ বেশি থাকে, লাল মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে। 10 নম্বর কোশ্চেন দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, অপশান এ হবে সঠিক উত্তর 1972 সালে, অনেকবারই হয়েছে। 11 নম্বর কোশ্চেন দেখো ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় কোথায়, অপশান সি হবে সঠিক উত্তর উত্তর পূর্বাঞ্চলে। 12 নম্বর কোশ্চেন দেখো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় কি, অপশান বি হবে সঠিক উত্তর সর্পগন্ধা। এবার 2 থেকে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখে নাও। 2-1 আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল ড্যাশ মাসে, আন্টার্কটিকা ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারিতে 1982 সালের জানুয়ারি মাসে। 2 নম্বরে দেখো মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে ড্যাশ উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, কি হবে করমণ্ডল উপকূলে শূন্যস্থানে বসবে। 3 দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লিখতে বলেছে। দেখো ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এই উক্তিটি বা এই বিবৃতিটি অশুদ্ধ। এর ব্যাখ্যা নিচে ছোট করে দেওয়া আছে, একটু পড়ে নেবে। ভারতে প্রায় 47,000 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, যার মধ্যে প্রায় 5000 প্রজাতি কেবল ভারতেই সীমাবদ্ধ। শুরুতে গাছ বলতে 5000 সংখ্যাটি সঠিক নয়। হিমালয় পার্বত্য অঞ্চলে বুনো গাধা দেখা যায়, এটা কি এটাও অশুদ্ধ হবে, কারণ বুনো গাধা বা ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস যাকে বলছি প্রধানত গুজরাটের কচ্ছের রনে দেখা যায়, হিমালয়ে নয়। এবার 4 দাগের যে কোশ্চেনটা আছে দেখে নাও, বাম দিকের সঙ্গে সঠিক উত্তর ডান দিকে মেলাতে বলেছে। শীতলতম স্থান কোনটা হবে, একেরটার সঙ্গে সি মিলবে অর্থাৎ ভস্টক হবে, একেরটার সঙ্গে 3 নম্বর বা সি মিলবে ভস্টক হবে, কারণ কি শীতলতম স্থানে এটি আন্টার্কটিকায় অবস্থিত, পাশে ব্যাখ্যা একটা দিয়ে দিয়েছি দেখো, এটি আন্টার্কটিকায় অবস্থিত পৃথিবীর অন্যতম শীতলতম স্থান। 2 নম্বরে কুইনাইন, কুইনাইন কোথা থেকে পাওয়া যায়, কুইনাইন মংপোতে পাওয়া যায়, অপশান ডি অর্থাৎ ডি নম্বর যেটা আছে সেইটা ঠিক হবে কুইনাইনের সঙ্গে। দার্জিলিংয়ের মংপুতে সিঙ্কোনা চাষ হয় যা থেকে কুইনাইন তৈরি হয়, যেটা কি কাজে ব্যবহৃত হয় আমরা জানি, ম্যালেরিয়া যে জ্বর হয় মশা কামড়ালে তারই হচ্ছে ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এবার 3 নম্বরে দেখো গির অরণ্য, গির অরণ্য কোথায় দেখা যায়, গির অরণ্য তাহলে এটা এরটার সঙ্গে মিলবে অর্থাৎ গুজরাট হবে, গির অরণ্য গুজরাটে দেখা যায়, গির জাতীয় উদ্যান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত, পাশে ব্যাখ্যাটা দেওয়া আছে দেখে নেবে। এবার 4 নম্বরে যেটা আছে দেখো বৃষ্টিবহুল স্থান, সেটা আমরা জানি মৌসিনরাম অর্থাৎ বির সঙ্গে মিলছে, মেঘালয়ের মৌসিনরাম ভারতের তথা বিশ্বের অন্যতম বৃষ্টিবহুল স্থান। এবার নেক্সট 5 দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। আবহাওয়া জলবায়ু দুটি পার্থক্য লেখো, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আছে, অনেকবার করে হয়েছে, তাও দেখে নাও। কোনো নির্দিষ্ট স্থানের অল্প সময় 1 থেকে 7 দিনের বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে, এটা এই সময়কাল তার অর্থাৎ আবহাওয়া। আর কোনো অঞ্চলের প্রায় 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। আর পরিবর্তনশীলতা কি, আবহাওয়া হচ্ছে খুব দ্রুত পরিবর্তন হয়, এটি দিনে কয়েকবার বদলাতে পারে, অনেকবারই ব্যাখ্যা দিয়েছি। এর ব্যাখ্যাটা কী হবে, ধরো এক্ষুনি মেঘ উঠেছে, একটু পরে বৃষ্টি এলো, আবার একটু পরে রোদ বেরোলো, আবার একটু পরে হয়তো মেঘলা হয়ে গেল, এভাবে হচ্ছে দিনে কয়েকবার বদলাতেই পারে আবহাওয়া। কিন্তু জলবায়ু কি, জলবায়ু দীর্ঘ সময় ধরে স্থিতিশীল এবং এটি হঠাৎ পরিবর্তন হয় না। এর পেছনে কারণ কি, এর পেছনে কারণ ধরো ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ,
এটা কি একদিনে হয়ে গেছে ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়ে গেছে? নয়, 30-35 বছরের গড় আবহাওয়াকে নিয়ে ধরে নেওয়া হয়েছে ভারত মৌসুমী জলবায়ুর দেশ। এটার কোনো পরিবর্তন হঠাৎ করে হয় না। এবার 2-এর থেকে যে কোশ্চেন আছে দেখো, 5-এর 2-এ হিমমণ্ডল কাকে বলে? উভয় গোলার্ধের সুমেরু বৃত্ত অর্থাৎ 63.5 ডিগ্রি উত্তর থেকে উত্তর মেরু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর পর্যন্ত। আবার দক্ষিণে হবে কুমেরু বৃত্ত 63.5 ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণ মেরু 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত অতি শীতল অঞ্চলকে হিমমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবীদেরই দুদিক চ্যাপ্টা একটা গোল বৃত্তের মতো ধরা হয়, তার 63.5 ডিগ্রি থেকে একদম উপর পর্যন্ত উত্তরে, আবার নিচে 63.5 থেকে একদম নিচ দক্ষিণ পর্যন্ত। এই শীতল অঞ্চলটাকে হিমমণ্ডল বলে, অর্থাৎ যেখানে আন্টার্কটিকা অবস্থিত। এখানে সারা বছর তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এবং ভূমি বরফে ঢাকা থাকে, একে হিমমণ্ডল বলছে। শুধু ওই কত ডিগ্রি থেকে কত ডিগ্রি মনে রাখবে, উপরে 63.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর, আর নিচে হচ্ছে 63.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, খাদার ও ভাঙার বলতে কি বোঝো? খাদার হচ্ছে কি, সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলের নবীন পলিমাটিযুক্ত নিচু জমিকে খাদার বলা হয়। প্রতি বছর বন্যার ফলে এখানে নতুন পলি সঞ্চিত হয়, তাই মাটি খুব উর্বর। অর্থাৎ নবীন পলি মাটি মানে প্রতি বছর বন্যার ফলে এই নতুন পলি সঞ্চিত হয় বলেই মাটি খুব উর্বর। এর ভাঙর কাকে বলছে? নদীর দূরবর্তী অববাহিকায় অবস্থিত প্রাচীন পলিমাটিযুক্ত, যেখানে বন্যার জল সহজে পৌঁছায় না, অনেক আগে মাটি তৈরি হয়েছে, পলি নতুনভাবে পড়ে না, সেই পলিমাটিযুক্ত অপেক্ষাকৃত উঁচু ভূমিকে ভাঙার বলছে। এই মাটি কাঁকড় বা চুনাপাথর নুড়ির আধিক্য দেখা যায়। এটাও হচ্ছে সিন্ধু গঙ্গা সমভূমির কিন্তু, যেটা দূরের দিকে অবস্থিত, যেখানে বন্যার জল পৌঁছায় না, সেটা হচ্ছে ভাঙর। আর যেটা হচ্ছে নদী তীরবর্তী অববাহিকায় অবস্থিত, প্রত্যেক বছর প্রায় বন্যায় ডুবে যায় এবং নতুনভাবে পলিমাটি পড়ে, সেটা হচ্ছে খাদার। ক্লিয়ার? এবারে নেক্সট দেখো, 4-এর দাগে যে কোশ্চেন হচ্ছে, মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। মরু অঞ্চলের মাটি যেটা হচ্ছে সিরোজেম মৃত্তিকা বলা হয়, মরু অঞ্চলের মাটিটাকে সিরোজেম মৃত্তিকা বলা হয়। প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এই মাটিতে হচ্ছে 1 নম্বর দেখো বুলেট দেওয়া আছে, এই মাটিতে বালির পরিমাণ বেশি থাকে, মরু অঞ্চলে জানি বালি দেখা যায় মরুভূমিতে। কাদার ভাগ খুবই কম থাকে। 2 নম্বর দেখো, জৈব পদার্থের অভাবের কারণে এই মাটি অত্যন্ত অনুর্বর, মানে যেহেতু ওখানে জৈব পদার্থ নেই, কোনো প্রকার উদ্ভিদ জন্মায় না, তাই সেখানে কি মাটি অত্যন্ত অনুর্বর ও ধূসর বর্ণের হয়। বালি কি রঙের হয়? ধূসর বর্ণের খানিকটা। 3 নম্বর দেখো, জলীয় বাষ্পের অভাবে মাটি ছিদ্রযুক্ত ও লবণের ভাগ বেশি থাকে। জলীয় বাষ্প থাকে না বলে কি মাটি ছিদ্রযুক্ত, বালির মধ্যে সহজে জল প্রবেশ করে যায় এবং লবণের ভাগ বেশি থাকে। আর 4 নম্বর দেখো, এই মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম, কারণ জল দিয়ে দিলে ধরে রাখতে পারে না, সহজেই নিচের দিকে চলে যায়, তাই এর জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। এবার 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর চাইছে। একে দেখো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করতে বলেছে। এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে, বিভিন্ন আগের ভিডিওগুলো দেখে আসবে, বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা পয়েন্ট ছবি দিয়ে অ্যান্সার দেওয়া আছে, সেগুলোও দেখতে পারো, আর এটাও দেখতে পারো, এখানেও দেওয়া আছে। আন্টার্কটিকা মহাদেশ অত্যন্ত শীতল ও বরফে ঢাকা হওয়ায় এখানকার জীবজগৎ অন্যান্য মহাদেশের তুলনায় বেশ ভিন্ন। নিচে আন্টার্কটিকার জীবজগতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। এখানে কি দেখা যায়? 1 নম্বরে পেঙ্গুইন। আন্টার্কটিকার সবচেয়ে পরিচিত প্রাণী হলো পেঙ্গুইন। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন আর অ্যাডেলা পেঙ্গুইন প্রধান। এরা উঠতে পারে না, তবে সাঁতারে খুব দক্ষ, সমুদ্রের জলে এরা খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। ওপরে একদম ছবিটা দেখো দেওয়া আছে, এর চেয়ে আগের ভিডিওগুলো দেখবে, সেখানে আরো ভালো করে পেঙ্গুইনের ছবি দেওয়া আছে, এটা একটা জাস্ট স্কেচ ছবি। এবার 2 নম্বরে দেখো, সিল ও তিমি। সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বিভিন্ন প্রজাতির সিল, যেমন ওয়েডেল সিল, লেপার সিল এবং নীল তিমি, কিলার হোয়েল দেখা যায়। ওই মাঝখানের ছবিটা হচ্ছে তিমি মাছের, দেখো সমুদ্রের জলে যেটা ডুবছে, আর নিচে দেখো দুটো যেটা, সেটা হচ্ছে সিল মাছ। সিল বলে প্রাণী বা সিল মাছও অনেকে বলে। ক্রিল চিংড়ি দেখা যায়, এটা হচ্ছে এখানকার বাস্তুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটা খেয়ে অনেক প্রাণী বেঁচে থাকে, যেমন বিভিন্ন মাছ, পেঙ্গুইন এবং কি তিমির প্রধান খাদ্য। এছাড়াও অন্যান্য যেসব পাখি থাকে তাদেরও প্রধান খাদ্য এই ক্রিল, তাই এটা একটা এখানকার বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একদম উপরের ছবিটা দেখতে পাচ্ছ, ক্রিল চিংড়ি। এবার দেখো, উদ্ভিদ জগৎ কি? তীব্র ঠান্ডার কারণে এখানে বড় বড় কোনো গাছ জন্মায় না, যেহেতু সারা বছর বরফে ঢাকা থাকে। তবে গ্রীষ্মকালে বরফমুক্ত স্থানে কিছু মস, লাইকেন এবং অতি ক্ষুদ্র ঘাস জন্মাতে দেখা যায়, যেটা ছবিতেই দেখতে পাচ্ছ।
ওই হাঁসগুলো যে আছে তার পরের ছবিতে। এছাড়া হচ্ছে পাখি, পেঙ্গুইন ছাড়া অ্যালবার্টস, পেট্রোরেলস, কুয়া নামক সামুদ্রিক পাখি এখানে দেখা যায়। ওই ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ ওই চিংড়ির পরে ওইটাই হচ্ছে অ্যালবার্টস জাতীয় পাখি, ওই হাঁসের মতো দেখতে অনেকটা। এছাড়া আন্টার্কটিকার প্রাণীরা মূলত সমুদ্রের উপরে নির্ভর করে বেঁচে থাকে, কারণ স্থলভাগের তুলনায় সমুদ্রের জল খাদ্যের যোগান বেশি থাকে। আর নিচে যে একদম ছবিটা দেখতে পাচ্ছ ওটা সিন্ধু ঘটক, এগুলাও দেখা যায়। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো কি? 1 নম্বর ঋতু পরিবর্তন দেখা যায়, এই কোশ্চেনটা অনেকবার হয়েছে। বছরের বিভিন্ন সময় বায়ুপ্রবাহের দিক সম্পূর্ণ বদলে যায়, এ কারণে হচ্ছে ঋতু পরিবর্তন দেখা যায়। কীভাবে বদলায়? 2 নম্বর পয়েন্ট দেখো, আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল দেখা যায়। গ্রীষ্মকালে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে আসায় প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ জানি আমরা গ্রীষ্মকালে কী হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবিত হয়, যেটা কি সমুদ্রের উপর থেকে জলীয় বাষ্পকে বয়ে নিয়ে স্থলভাগের দিকে আসছে। দক্ষিণে সব সমুদ্র আছে, দক্ষিণ পশ্চিম দিকে, সেটা কি করছে, সমস্ত জলীয় বাষ্প বয়ে স্থলভাগের দিকে আসছে। স্থলভাগের দিকে আসার জন্য কি হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ওই জলীয় বাষ্প বায়ুতে। কিন্তু শীতকালে স্থলভাগ থেকে শুকনো বাতাস, শীতকালে কোথা থেকে, উত্তর পূর্ব দিক থেকে। উত্তর পূর্ব দিকে কী আছে, পাহাড় আছে, কোনো জলভাগ নেই, সেই জন্য কী হয়, শীতকালে উত্তর পূর্ব দিক থেকে যে বাতাস আছে শুকনো বাতাস প্রবাহিত হয়, বৃষ্টিপাত হয় না বললেই চলে। এবার 3 নম্বর দেখো, অসম বৃষ্টিপাত। মৌসুমি বায়ুর প্রভাবে সব জায়গায় সমান বৃষ্টি হয় না, কোথাও খুব বেশি আবার কোথাও খুব কম বৃষ্টিপাত হয়, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। 4 নম্বরে দেখো, উষ্ণতা কীরকম থাকে। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছায়, তবে এখন আবার অনেক ক্ষেত্রে বেশিও দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের কারণে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য। অনেক সময় হচ্ছে 30 থেকে প্রায় 40 ডিগ্রিও কিছু কিছু জায়গায় এখন তাপমাত্রা ছুঁয়ে যাচ্ছে। আর শীতকালে তা কমে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়ায়। তবে তোমাদের বইতে যেটা আছে সেটাই পড়বে, 27 থেকে 32, এটাই পড়ে রাখা ভালো, বাট বর্তমানে এটা হচ্ছে বললাম। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, শীতকালেই কেন আন্টার্কটিকায় অভিযান হয়। ভারত সহ উত্তর গোলার্ধের দেশগুলিতে যখন শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাসে, তখন দক্ষিণ গোলার্ধে অবস্থিত আন্টার্কটিকায় গ্রীষ্মকাল দেখা যায়। এই সময় অভিযান করার প্রধান কারণগুলি হলো কি? আলোকিত দিন, এই সময় আন্টার্কটিকায় টানা 24 ঘন্টা সূর্য দেখা যায়, অর্থাৎ দিন বড় হতে বিজ্ঞানীদের গবেষণা ও যাতায়াতের সুবিধা হয়। এই জন্য হচ্ছে গ্রীষ্মকালে শীতকালেই আন্টার্কটিকা অভিযানে যায়। তারপর হচ্ছে সহনীয় আবহাওয়া। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় আবহাওয়া কিছুটা শান্ত এবং তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে, যদিও তা হিমাঙ্কের নিচেই থাকে। হিমাঙ্কের নিচে থাকলে মানুষ মোটামুটি সহন করতে পারে। এবার 3 নম্বরে দেখো, বরফ মুক্ত সমুদ্র। সমুদ্রে যে বরফ জমে যায় সেটা অনেকটা মুক্ত হয়, কারণ গ্রীষ্মের তাপে সমুদ্রের ধারে জমাটবদ্ধ বরফ কিছুটা গলে যায়, ফলে জাহাজ চলাচল করা সহজ হয়। 4 নম্বর পয়েন্ট দেখো, গবেষণার সুযোগ। আবহাওয়া অনুকূল থাকায় বিজ্ঞানীরা এই সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও খনন কাজ সহজে করতে পারেন। সহজ কথা, উত্তর গোলার্ধে শীতকালে আন্টার্কটিকায় গ্রীষ্মকাল বিরাজ করে বলেই সেই সময় অভিযান চালানো সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক হয়। অর্থাৎ আমাদের যখন শীতকাল থাকে তখন আন্টার্কটিকায় গ্রীষ্মকাল থাকে, তাই আমাদের শীতকালের সময় আন্টার্কটিকা অভিযানে যাওয়া হয়। এটাই মেন কোশ্চেন। আন্টার্কটিকায় শীতকালে যাওয়া হয় না, কিন্তু আন্টার্কটিকায় গ্রীষ্মকালে যাওয়া হয়। আমাদের যখন গ্রীষ্মকাল থাকে বা আমাদের যখন শীতকাল থাকে তখনই আন্টার্কটিকায় গ্রীষ্মকাল হয়। সেই জন্য কোশ্চেনটা এমনই, শীতকালে কেন আন্টার্কটিকা অভিযানে যায়। আন্টার্কটিকায় কিন্তু শীতকাল তখন থাকে না, আন্টার্কটিকায় কিন্তু তখন গ্রীষ্মকাল থাকে, মনে রাখবে। এবার হচ্ছে 4 নম্বর দেখো, ভারতের কোথায় সমভাবাপন্ন ও কোথায় চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় লেখো। ভারতের জলবায়ু কোন ধরনের? সমভাবাপন্ন জলবায়ু কি? সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেমন মুম্বাই, চেন্নাই, কলকাতা সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, এখানে শীত বা গ্রীষ্ম কোনোটাই খুব বেশি অনুভূত হয় না। চরম ভাবাপন্ন জলবায়ু কি? সমুদ্র থেকে দূরবর্তী স্থলভাগের অভ্যন্তরে, অর্থাৎ যেখানে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, যেখানে সমুদ্র পাশাপাশি নেই, সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, কারণ গ্রীষ্মে প্রচণ্ড গরম পড়ে, দিল্লিতে সবচেয়ে বেশি গরম পড়ে, শীতে প্রচণ্ড ঠান্ডা পড়ে যেমন রাজস্থান, রাত্রে প্রচণ্ড ঠান্ডা, পাঞ্জাবে শীতকালে প্রচণ্ড ঠান্ডা। এগুলো হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু। রাজস্থানে হচ্ছে দিনের বেলা প্রচণ্ড গরম, রাতে প্রচণ্ড ঠান্ডা মরুভূমি থাকার জন্য। দিল্লিতে হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গ্রীষ্মকালে, পাঞ্জাবে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে।
এগুলো হচ্ছে চরম ভাবাপন্ন। কিন্তু যেসব শহরগুলো উপকূলবর্তী এলাকায় অবস্থিত, যেমন মুম্বাই, চেন্নাই, কলকাতা, সেগুলো হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু। আর 3 নম্বরে কি, ভারতের জলবায়ুর ধরন কেমন? ভারতের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এবার 7-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দিতে বলছে। যে কোনো দুটি বায়ুমণ্ডল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করতে বলেছে। ট্রপোস্ফিয়ারকে এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, একদম নিচে আমরা যেখানে বসবাস করি সেটাই ট্রপোস্ফিয়ার স্তর। এর উচ্চতা কি ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ মাটি থেকে মেরু অঞ্চলে প্রায় 8 কিমি, অর্থাৎ আন্টার্কটিকায় প্রায় 8 কিমি পর্যন্ত, এবং নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ আমাদের দিকে প্রায় 18 কিমি পর্যন্ত স্তর বিস্তৃত। কারণ কি, মেরু অঞ্চলে জানি আমরা একটু মেরু চাপা, এই জন্য সেখানে মাত্র 8 কিলোমিটার চাপা হওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে যেহেতু মাঝখানটা স্ফীত, তাই এখানে প্রায় 18 কিমি পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কী আছে? বায়ুমণ্ডলে মোট গ্যাসের প্রায় 75% বা 75% এই স্তরে থাকে আমরা জানি, কারণ অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড বেশিরভাগই এই স্তরে দেখা যায়। ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘের উপস্থিতিও এই কারণে ঝড়, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি যাবতীয় আবহাওয়াজনিত ঘটনা এই স্তরেই ঘটে। তাই একে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 3 নম্বরে গিয়ে তাপমাত্রা কেমন থাকে? এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1 কিমি উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হচ্ছে তাপমাত্রা কমে যায়। এবার 4 নম্বরে যেটা আছে দেখো, ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে, অর্থাৎ যেখানে ট্রপোস্ফিয়ারের শেষ এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, তাকে কি বলছে? ট্রপোপজ বলছে। সেখানে তাপমাত্রা কমা বন্ধ হয়ে যায়, আর তাপমাত্রা কমে না, একটা স্থির বিন্দুতে এসে পৌঁছায়। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য বা স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে দেখে নাও। ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরে অবস্থিত স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ার শেষ, ট্রপোপজ বলে একটা লেয়ার থাকে, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু। এর উচ্চতা কেমন থাকে? ট্রপোপজ থেকে শুরু করে ভূপৃষ্ঠের উপরে প্রায় 50 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত। ট্রপোপজ থেকে ভূপৃষ্ঠের উপরে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এই স্তরে ধূলিকণা বা জলীয়বাষ্প না থাকায় মেঘ, বৃষ্টি বা ঝড় হয় না। আকাশ পরিষ্কার ও শান্ত থাকে বলে এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। একে তাই কি বলা হয়? শান্তমণ্ডল বলা হয়। ছবিতে দেখতে পাচ্ছ ট্রপোপজের ঠিক ওপরে বা ট্রপোস্ফিয়ারের উপরে। ওজোন স্তর, ওজোনোস্ফিয়ার, এই স্তরের নিচের অংশে প্রায় 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় কি থাকে? ওজোন গ্যাসের একটি ঘন স্তর থাকে, যা কি করে? সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। তাহলে ওজোন স্ফিয়ার কোন স্তরে দেখা যায়, বা ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার তাপমাত্রা কি? ট্রপোস্ফিয়ারের উল্টো চিত্র এখানে দেখা যায়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে দেখা গেছিল, কিন্তু এখানে কি হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ওজোন স্তরের দ্বারা তাপ শোষণের কারণে তাপমাত্রা বাড়তে থাকে, কারণ এখানে ওজোন লেয়ার থাকায় সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শোষণ করছে, তাপমাত্রা এখানে তাই বৃদ্ধি পেতে থাকে, এখানে আর কমে না কিন্তু। আর স্ট্র্যাটোপজ দেখা যায় এখানে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে, অর্থাৎ যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ এবং মেসোস্ফিয়ার শুরু, তাকে হচ্ছে কি বলা হচ্ছে? স্ট্র্যাটোপজ বলছি। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, জলচক্র কি বর্ণনা করতে বলেছে। সূর্যের উত্তাপে সাগর ও ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং শীতল হয়ে মেঘে পরিণত হয়। এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে। সেই মেঘ পুনরায় বৃষ্টি বা তুষার হিসেবে পৃথিবীতে নেমে আসে। এই জল আবার নদী ও ভূগর্ভস্থ পথের মাধ্যমে সাগরে ফিরে যায়। প্রকৃতির এই নিরবিচ্ছিন্ন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। এর ধাপগুলি হলো কি কি? বাষ্পীভবন, ঘনীভবন আর অধঃক্ষেপণ। ছবিতে দেখতে পাচ্ছ। ফার্স্টে হচ্ছে দেখো ইভাপোরেশন হচ্ছে, অর্থাৎ বাষ্পীভবন, যেখানে ছবিতে লেখা আছে সূর্যের তাপে হচ্ছে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, ইভাপোরেশন লেখা আছে। তারপর ঘনীভূত হচ্ছে, তাকে কি বলছে? কন্ডেনসেশন বলছে। তারপর বৃষ্টি হয়ে যখন নেমে আসছে তাকে প্রেসিপিটেশন বলছে। জলচক্রের বর্ণনা। জলচক্র প্রধানত কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, যেমন হচ্ছে 1 নম্বরে বাষ্পীভবন, ইভাপোরেশন, যেটা ছবিতে দেখতে পাচ্ছ। সূর্যের তাপে সমুদ্র, নদী ও পুকুরের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। এছাড়া উদ্ভিদ ও প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ছাড়ে। 2 নম্বরে কি হচ্ছে? ঘনীভবন হচ্ছে, জলীয়বাষ্প উপরে উঠে কি হয়? ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং ছোট ছোট জলকণায় পরিণত হয়ে মেঘ সৃষ্টি করলো। সেই মেঘ কি হয়? 3 নম্বরে কি হয়? অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন আকারে
ঝরে পড়ে। কী হবে? মেঘের জলকণাগুলি বড় ভারী হয়ে গেলে তা বৃষ্টি, তুষার বা শিলাবৃষ্টি হিসেবে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এবার 4 নম্বরে কী হয়? সংগ্রহ প্রবাহ, কালেকশন অ্যান্ড রান অফ হয়। সেটা কী হবে? বৃষ্টির জল নদী ও নালা দিয়ে প্রবাহিত হয় পুনরায় সমুদ্রে মেশে। এভাবে কিছু অংশ মাটির নিচে জমা হয় ভূগর্ভস্থ জলস্তর গঠন করে। এইভাবেই জলচক্র সম্পন্ন হয়, অর্থাৎ ফার্স্টে নদী নালা সমুদ্র থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, তারপর সেই জল কী হচ্ছে? ইভাপোরেশন বা বাষ্পীভবন হয়ে গেল। এবারে কী হবে? ঘনীভবন হবে বা কনডেনসেশন হবে, অর্থাৎ সেই বাষ্পীভূত জল উপরে গিয়ে শীতল বাতাসের সংস্পর্শে এসে মেঘে পরিণত হলো। সেই মেঘ আবার কী হলো? প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ আকারে ভূপৃষ্ঠে নেমে এলো। সেই জল আবার কিছুটা ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে কিছুটা প্রবেশ করলো, ভূগর্ভস্থ জলস্তর স্থির থাকলো, আর হচ্ছে রান আপের মাধ্যমে অর্থাৎ বাহিত হয়ে নদী নালার মাধ্যমে আবার পুনরায় সমুদ্রে ফিরে গেল। এইভাবে জলচক্র সম্পন্ন হতে থাকে। 3 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল বলতে সম্পর্কে আলোচনা করতে বলছে। বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল। বিশ্ব উষ্ণায়নের বলতে মূলত গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়াকে বোঝায়। এর প্রধান কারণ ও ফলাফলগুলি নিচে দেওয়া হলো। বিশ্ব উষ্ণায়নের কারণসমূহ কি? জীবাশ্ম জ্বালানির দহন, আমাদের কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদনে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের অত্যাধিক ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এবার অরণ্য ধ্বংস করছি, ডিফরেস্টেশন করছি, গাছপালা বাতাস থেকে CO2 শোষণ করে, কিন্তু সেই নির্বিচারে সেই সব গাছ কেটে কাটার ফলে পরিবেশে কী হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে। 3 নম্বরে গ্রিনহাউস গ্যাসের নির্গমন, কার্বন ডাইঅক্সাইড ছাড়াও হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের তাপ আটকে যাচ্ছে। এবার 4 নম্বরে কৃষি ও শিল্পায়ন, আধুনিক কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহার এবং বিভিন্ন রাসায়নিক শিল্প থেকেও ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যেগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ। বিশ্ব উষ্ণায়নের ফলাফলটা তাহলে কি? ফলাফলটা দেখো, এটা মনে হয় প্রথমে স্কুলে এই কোশ্চেনটা ছিল, আগের ভিডিওতে দেখতে পাবে। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া, পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর বিশাল বরফ স্তর এবং হিমবাহ দ্রুত গলতে শুরু করছে। এবারে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? পাশের ছবিতে দেখো, বিভিন্ন যেসব প্রাণীরা হচ্ছে আন্টার্কটিকায় টিকায় বাস করতো, শ্বেত ভাল্লুক বা মেরু ভাল্লুক, সিল, সিন্ধুঘটক বা অন্যান্য যেসব প্রাণী, পেঙ্গুইন, তারা কি হচ্ছে? বিপদগ্রস্ত হচ্ছে। পাশের ছবিতেই দেখতে পাচ্ছ, তাদের থাকার জায়গা নষ্ট হচ্ছে। এবারে দেখো 2 নম্বরে কি হচ্ছে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, ফলে উপকূলীয় নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার এবং তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সেই বরফ গলা জল সমুদ্রে আসার ফলে কি হচ্ছে? 2 নম্বর ছবিতে দেখো, এলাকাগুলি তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবারে দেখো 3 নম্বরে দেখো, জলবায়ু পরিবর্তন হচ্ছে, অসময়ে বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ ও তীব্রতা বাড়ছে। দেখো 2 নম্বর আর 3 নম্বর ছবিতে দেখো, বন্যার সৃষ্টি হয়েছে, খরা সৃষ্টি হয়েছে, বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, তাপমাত্রা পরিবর্তনের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সামুদ্রিক প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে। স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক এবং বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু বিস্তার বাড়ছে। এইগুলোই হচ্ছে ফলাফল। এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। টাটা।